শাপলা চত্বর হত্যাযজ্ঞে হাসিনা, আজিজ, বেনজির সহ ৪১ জনের বিচার শুরু। অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ৪১ জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টা। হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামাত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। ১,০০০ টাকা বললে যদি ৩০০ টাকা চার্জ নিয়ে যায় তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিছু বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। বিদ্যুতের প্রিপেইড মিটারে ছলচাতুরি। চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পে কাটছে না গ্যাসের সংকট। যানবাহনের লম্বা লাইনে ভোগান্তি। এক যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ শুরু। ১৮ মাসের মধ্যে উৎপাদন। কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর। এবং ভারতে জেনজি আন্দোলনে নতুন মোড়। পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ককরোচ পার্টির পাশে বিজেপি। বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা প্রধান আজিজ সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। এতে দলীয়ভাবেও জড়িত ছিল আওয়ামী লীগ। ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে রাতের নীরবতা ভাঙে সাউন্ড গ্রেনেড, গুলি আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহাসমাবেশ। দিকবিদিক ছোটেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটে বহু হতাহতের ঘটনা। তবে হতাহতের বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু, লতিফ সিদ্দিকী সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। ৪১ জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে ৪১ জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার 2 অভিযোগ তারা আমলে নিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। মেটিকুলাস ডিজাইনে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত বলেও জানান চিফ প্রসিকিউটর। তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন, কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায়, এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন, সেখানে বসে তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ২০২৪ সালে ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভা চলছে। গেল 18 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সরবরাহ চেইন সচল রাখা, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সংকটমুক্ত রাখা সহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে 180 দিনের পরিকল্পনা গ্রহণ করে সরকার। নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করে এবং এই পরিকল্পনা সাজানো হয়। এ বিষয়ে সবশেষ খবর জানবো। সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যাব তার কাছে। সরকার 180 দিনের যে কর্মপরিকল্পনাটি নেওয়া হয়েছিল গেল ফেব্রুয়ারিতে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মূলত নির্বাচনী যে ইশতেহার ছিল বিএনপির, সেই ইশতেহারে সামাজিক সুরক্ষা, বাজার পরিস্থিতি, জ্বালানির যে ব্যবস্থাপনা, সরবরাহ চেইন, পাশাপাশি সামাজিক সুরক্ষা এবং পরিবেশ সহ আরও বেশ কিছু উদ্যোগের মধ্যে যেই পরিকল্পনাগুলো 180 দিনের মধ্যে মূলত শুরু করে বাস্তবায়ন এবং তার অগ্রগতির যে মূল্যায়ন এবং কৌশল পরবর্তীতে কি হতে পারে সার্বিক বিবেচনার দিক থেকে দুপুর 12টার কিছু পরে একটি সংক্রান্ত সভা শুরু হয়েছে এবং সেই সভাটি এখন পর্যন্ত শেষ খবর যেটি পাওয়া গেছে যে বৈঠকটি এখনও চলছে। ইতিমধ্যেই যে বিষয়টি দেখা গেছে যে গেল ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় উপাসনালয়গুলোতে কর্মরত যেই যারা রয়েছেন তাদেরকে ভাতা সহ বৃক্ষরোপণ, খাল খননের পাশাপাশি বেশ কিছু কর্মসূচি কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের মন্ত্রী উপদেষ্টা তারা কিন্তু বারবার বলেছিলেন যে নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু পরিকল্পনা সরকার বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে এবং তারই প্রেক্ষিতে কিন্তু দেখা গিয়েছে যে দেশ জুড়ে ফ্যামিলি কার্ড বড় আকারেই কিন্তু এটি বিতরণের কর্মসূচি চলেছে। খাল খননের কাজ শুরু হয়েছে, বৃক্ষরোপণও চলছে। সার্বিকভাবে 180 দিনের মধ্যে মূলত এই বিষয়টিকে নেওয়া হয়েছে যে কোন কাজগুলো রাষ্ট্রের জন্য, জনগণের জন্য মূলত অতি জরুরি এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটিকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের পাশাপাশি বৃহৎ পরিসরে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই কৌশলগুলো আসলে নির্ধারণ করা যাবে। তারই প্রেক্ষিতে সরকারের এই 180 দিনের কর্মপরিকল্পনাটি নেওয়া হয়েছিল। সার্বিক বিবেচনায় কিন্তু এটিও বলা হয়েছিল যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, সংস্থা, দপ্তর যেগুলো রয়েছে তাদের উপরে এই 180 দিনের সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নে অগ্রগতিও কিন্তু এক ধরনের মূল্যায়নের বিষয় রয়েছে। সার্বিকভাবে আগামী আগস্টে মূলত সরকারের 6 মাস পূরণ হতে যাচ্ছে এবং তখনই আসলে দেখা যাবে যে এইসব কর্মপরিকল্পনাগুলো এখন পর্যন্ত সরকার নিয়েছে সেগুলোর অগ্রগতি কতটা হয়েছে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সভায় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং
দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। আমরা একটা গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। উনারা গণতান্ত্রিক দল কিনা সেটা উনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারাগাছ বিতরণ করেন মির্জা ফখরুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। এবার জুলাইয়ের দিনলিপি। রক্তিম জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্তিমিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তবে সবকিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। 24-এর 27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে নেব হাসান ওয়ালির প্রতিবেদনে। হামলা মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তো আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম। মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে হচ্ছে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলনে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে ৯,১২১ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় ২,৫৩৬ জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১০ জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। ২৭ থেকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে 1 দফা ঘোষণা দিতেই হবে, এবং তখন আসলে 9 দফা নিয়ে কাজ চলমান ছিল। এর মধ্যে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের ফোন, মানি ব্যাগ, আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী ছিল, স্মার্টফোন থেকে শুরু করে আমরা বাসায় রেখে আসতাম। ফোন রাস্তায় রাস্তায় চেক হতো। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোটা বাংলাদেশকেই মৃত্যু উপত্যকায় পরিণত করে তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু স্বৈরাচারের শিকল ভাঙতে রাজপথে অনড় অবস্থান নেয় ছাত্র জনতা। তাদের সেই আপোষহীন প্রতিরোধের আগুনেই টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে গণঅভ্যুত্থানের দাবানল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। 25 লাখ টাকায় পেশাদার খনি ভাড়া করে কাফরুলে যুবদল কর্মী ইউসুফকে হত্যা, জড়িত 7 জন গ্রেফতার। বয়লার টেন্ডার ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধী খুন, জানালো পুলিশ। বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসেই গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ। আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত।
মানুষকে একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন ১৫০০ টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন ১২৬৯ টাকা। বাকি ২৩১ টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠে ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত ২৫শে মে সরকারের ১০০তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলো তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। ১,০০০ টাকা বললে যদি ৩০০ টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো এসব মরণ। আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম ১৫০০ টাকা ভরার পরে ১৩০০ টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না, একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল, মিটারের বিল নিবেই কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের ৫ কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন ৮৭,৫০,০০০ গ্রাহক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের সংকট কাটছেই না, দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। পাম্পে দীর্ঘ অপেক্ষার ভোগান্তির পরও চাহিদা মতো মিলছে না গ্যাস। অনেক এলাকায় বাসা বাড়িতে জ্বলছে না চুলা, বিকল্প ব্যবস্থায় চেপেছে বাড়তি খরচের বোঝাও। লাইনে গ্যাস নেই, তাই অকেজো পড়ে আছে চুলা। দুপুরে রান্নাবান্না হচ্ছে ইলেকট্রিকের চুলায়। রাজধানীর মগবাজারের এই পরিবারটিকে এখন গ্যাসের সংযোগ এবং ইলেকট্রিকের চুলা দুটোর বিলই টানতে হচ্ছে। আমরা গ্যাস পাচ্ছি না, সেটা গত ৮ থেকে ৯ মাস টোটালি এখন আসছে না। মানে সারাদিনে কখন আসবে সেটা জানি না। প্রত্যেক মাসে তো প্রায় ২,০০০ টাকার মতো আমাদের লাইনের বিল দেওয়া হচ্ছে। গ্যাস সংকটের ভোগান্তি কাটছে না রাজধানীর গ্যাস পাম্পগুলোতেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না সিএনজি অটোরিকশার চালক মাহবুব। পাম্পেই দিনের অর্ধেক কেটে যাচ্ছে তার, তাই গাড়ির জমা ও পরিবারের ভরণ পোষণ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। পরিবহন খাতের সবার অবস্থায় এখন এমন। ১ ঘন্টা ১০-১৫ মিনিট সিরিয়ালে দাঁড়াইছি, পাইছি, কিন্তু গ্যাস আমার যে পরিমাণ দরকার সেই পরিমাণ পাই নাই। গ্যাস পাইলাম হলো গ্যাস 400 টাকার। 400 টাকার বাসা বাড়িতে চলে, সেই জন্য আর কি একদিন চলে আর কি। ফুললে আমি গ্যাস পাইও নাই। দেখেন আপনি, এখান থেকে আমি চলে যাব পার্কিং পর্যন্ত, এই টাকাটুকু শেষ হয়ে যাবে। দেশের চলমান গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের লম্বা লাইন। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো। আমাদের প্রেশার নাই, লাইনে গ্যাস কম, তার কারণে প্রেশার নাই। আমরা 2 ঘন্টা পাম্প বন্ধ রাখি, আমরা ঠিকমতো 1 ঘন্টা চালাইতে পারতে আসি না। বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। বাংলা মোটর থেকে সিরিয়াল ধরতে ধরতে আসে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায়। এটা তো খুবই একটা সমস্যা। এই ভোগান্তিটা যাতে না হয়, এটা সরকার যদি অতি দ্রুত পদক্ষেপ নেয়। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি জানায়, বেশিরভাগ স্টেশনেই মিলছে না গ্যাসের চাপ, ফলে বাড়ছে জনভোগান্তি। কোথাও কোথাও একেবারেই পাচ্ছে না, আবার রাতের বেলা পাচ্ছে। কখনো কখনো রাতের বেলা হয়তো বা কিছু স্টেশনে 1-2 পিএসএ পাচ্ছে, তখন শুধু মেশিনগুলি চলতে পারতেছে, তখন ডেলিভারি দিতে পারছে। এতে জনভোগান্তিটা কিন্তু চরম, কারণ সবাই লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। চলমান গ্যাস পরিস্থিতি বিবেচনায় 30 জুলাই ফিলিং স্টেশন প্রতীকী বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে মালিক সমিতি। তবে কমিশন বাড়ানোর দাবি না মানলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
গ্যাস সংকটের খবর জানবো। রাজধানীর তেজগাঁও আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। যাব তার কাছে। সিয়াম, গ্যাস সরবরাহের কি অবস্থা এখন এবং এক একজন চালকের বা গ্রাহকের কতক্ষণ সময় লাগছে গ্যাস পেতে? আমি এই মুহূর্তে যেই সিএনজি ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, সেই ফিলিং স্টেশনটি আজ সকাল 7:30 পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করার পরে তাই ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তাদের কাছে আর গ্যাস মজুদ ছিল না আজকের দেওয়ার মতো। কিন্তু যার কারণে দেখতে পাচ্ছি যে গ্যাস স্টেশনটি সম্পূর্ণ বন্ধ। তারপরেও এখানে গাড়ির যে ভিড় সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা এখন থেকেই পরের দিনের জন্য অনেকে সিরিয়াল দিয়ে এখানে বসে আছেন। এবং রাজধানীর অন্যান্য সকল ফিলিং স্টেশনগুলো আমরা ঘুরে দেখেছি যে যারা গ্যাস দিচ্ছেন তারাও পর্যাপ্ত পরিমাণে গ্যাস দিতে পারছেন না, তারা খুব স্বল্প পরিমাণে গ্যাস দিচ্ছেন, যা দিয়ে যাদের গ্যাসের চাহিদা তারা অভিযোগ করছেন যে তাদের সারাদিনও তাদের গ্যাস তাতে চলবে না। কিন্তু এবং তারা বলছেন যে তাদেরও গ্যাসের যেই চাপ, সেই চাপের কারণে তারাও সেই চাপ সামলাতে পারছেন না। এবং যখন আমরা এই পরিবহন চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে সাধারণত প্রাইভেট কারের চালক যারা আছেন তাদের সাধারণত 4 থেকে 5 ঘন্টা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এরপরে গ্যাস নিতে হচ্ছে। এবং যারা সিএনজি চালিত অটোরিকশা চালক যারা আছেন তাদের গড়ে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে এখান থেকে গ্যাস নিতে হচ্ছে, কিন্তু তারপরও যা পর্যাপ্ত পরিমাণে নেই। এবং শুধুমাত্র যে সিএনজি ফিলিং স্টেশন তাই নয়, আমরা বিভিন্ন আবাসিক ভবনে খোঁজ নিয়ে যেটা দেখেছি যে তাদের বাড়িতে একদমই তাদের গ্যাস নেই, গ্যাসের চুলা তাদের একদমই বন্ধ, ফলে তাদেরকে অন্যান্য বিকল্প পদ্ধতিতে তাদেরকে রান্নাবান্না করতে হচ্ছে। কেউ ইলেকট্রিক চুলায় কিংবা কেউ সিলিন্ডার গ্যাসের মাধ্যমে তাদের পরিবারের জন্য ব্যবস্থা করছেন। এবং তারাও অভিযোগ করছেন যে সরকারি গ্যাসের খরচের পাশাপাশি তাদেরকে বিভিন্ন আরও বাড়তি খরচও তাদেরকে পোহাতে হচ্ছে। তো গ্যাসের ভোগান্তি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। তেজগাঁও থেকে আসিফ মোহাম্মদ সিয়াম আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আমরা আবার একটু সচিবালয়ে যেতে চাই। সচিবালয়ে ব্রিফ করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সরাসরি যাব সেখানে। ওই জাহাজ থেকে ব্যাক করতে পারেন, দ্যাটস ওয়াই আমার প্রোগ্রামটা পোস্টপন করব। বাট অনলাইনে আমাদের টিম সংযুক্ত ছিল, পেট্রোবাংলার চেয়ারম্যান RPGSL MD চিটাগাঙে গিয়ে তাদের সাথে মিটিংটা করেছে। আমি তাদের সাথে ওভার টেলিফোন কানেক্টেড ছিলাম। আমরা এরপরও রিজিওনাল তাদের যে হেড ইউএই থেকে তাদেরকে আমরা ডেকেছি। আগামীকাল যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা এখানে একটা ডিটেইল আমাদের তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একবারে পুরোটাই তাদেরকে বলেছি টোটাল দায়িত্ব সরকার নেবে, অর্থাৎ তারা এয়ার ফ্রেটে নিয়ে আসবে এবং কত দ্রুততম 1 ঘন্টার মধ্যে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তাদেরকে এটা দিব। সো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সরাসরি ছিলাম সচিবালয়ে, কথা বলছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। হাবের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে দেশ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। হাম থেকে নিউমোনিয়া হচ্ছে অনেকের, ঝুঁকিতে পড়তে পারে হার্টও। সংক্রমণ চক্র থেকে বের হতে আক্রান্ত এলাকায় বিশেষ টিকা ক্যাম্পেইনের তাগিদ বিশেষজ্ঞদের। মনির হোসাইনের রিপোর্ট। সংক্রমণ শুরুর কেটে গেছে 4 মাস, কিন্তু দেশে হাম শনাক্তের চিত্র এখনও একই। এ সময়ে আক্রান্ত 1.5 লাখের কাছাকাছি আর মৃত্যু ছাড়িয়েছে 800।
স্বাস্থ্য অধিদপ্তরের গত 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় গড়ে প্রতিদিনই আক্রান্ত হাজারের ঘরে, আর বাড়ছে মৃত্যুর তালিকাও। 10 দিনে নিশ্চিত হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 40-এর বেশি। এদিকে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী জটিলতার শঙ্কা দেখছেন চিকিৎসকরা। হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় অধিক মৃত্যু হলেও এ চিকিৎসক বলছেন হামে শ্বাসকষ্টের মানেই শুধু নিউমোনিয়া নয়, সংক্রমণ ঘটতে পারে হার্টেও। যদি কখনো শ্বাসকষ্টের সাথে দেখা যাচ্ছে কাশি হচ্ছে এবং কোনোভাবেই সে কাশিটা কমছে না এবং অক্সিজেন ফল করে যাচ্ছে, আমাদের হার্টে ইনফেকশনও চিন্তা করতে হবে। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য আমাদের নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রেনে ইনফেকশান, কানে ইনফেকশান, হার্টে ইনফেকশান, অন্ধত্ব, এর পাশাপাশি দীর্ঘমেয়াদী যে জটিলতা, স্নায়ুতন্ত্রের জটিলতাও কিন্তু হতে পারে। তাই হাম সেরে যাওয়ার পরেও এই রোগীগুলোকে অবজারভেশনে রাখা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছে দেশ। বলেন হামের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন বলেও মনে করেন তিনি। বর্তমানে যেসব এলাকায় রোগী পাওয়া যাচ্ছে সেসব এলাকা চিহ্নিত করে টিকার বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ বিশেষজ্ঞের। হাম বিভিন্ন বয়সে হচ্ছে, আমরা যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত টিকা দিয়েছি এর বাইরেও হচ্ছে। আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে গেছে, টিকা তার ধারে কাছেও নেই, সেই কারণে এত দীর্ঘদিন ধরে হাম হয়ে আসছে এবং হামের মৃত্যু হচ্ছে। যতদিন পর্যন্ত টিকাহীন কোনো মানুষ থাকবে, সেটা যে কোনো বয়সেরই হতে পারে, তাহলে এই হামটা হতে থাকবে। আমরা একটা দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছি হামের। যেখান থেকে রুগী আসতেছে সেই এলাকাগুলোতে বিশেষ টিকা ক্যাম্পেইন করা, এটা যদি করা যেত তাহলে হয়তোবা এটা সংক্রমণটা একটা প্রতিরোধ করার সুযোগ সৃষ্টি হতো। পাশাপাশি সারা দেশে হামের টিকাদান ক্যাম্পেইনের সাফল্য নিয়েও জরিপ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চারা রোপণ করলেই হবে না, পরিপূর্ণ বৃক্ষের রূপ দিতে পরিচর্যার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালের চরকাওয়ায় স্বনির্ভর খালের দুপাশে গাছের চারা রোপণ করে একথা বলেন তিনি। দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ সবুজ দেশ গড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশব্যাপী 25 কোটি চারা রোপণের কার্যক্রম চলমান বলেও জানান মন্ত্রী। উদ্যোগ সফল করতে রোপণ করা চারা পরিচর্যায় সরকারি বেসরকারি উদ্যোগের সঙ্গে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। 25 কোটি গাছ রোপণ করার লক্ষ্য নির্ধারণ করেছেন আমাদের এই 5 বছরের মেয়াদে, যে কারণে প্রতিদিনই বৃক্ষরোপণের কাজ চলছে। আপনারা জানেন গত কয়েকদিন আগেও তিনি বরিশালের গৌরনদীতে এবং এই সাগরদী খালে এই 2 জায়গাতে বৃক্ষরোপণ করে গিয়েছেন। আমি আবার এখানে আজকে সেই কর্মসূচি অনুসরণ করে এখানেও আমরা করছি, সারা দেশেই চলছে। দীর্ঘ 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাদেশ থেকে জাপানে সরাসরি ফ্লাইট। বাংলাদেশ বিমানে ঢাকা নারিতা ঢাকা প্রথম ফ্লাইট BG397 ছেড়ে যায় রাত 2টা 25 মিনিটে। ফ্লাইট উদ্বোধন করে বিমানমন্ত্রী বলেন, জাপানে বসবাসরত বাংলাদেশি এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত। শুধু এ ফ্লাইটই নয়, বোয়িং কিনে ও এয়ারবাস লিজ নিয়ে 2034 সালে বিমানের বহরে 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। রোববার দিবাগত রাত 2টা 25 দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর আবারও জাপানের নারিতার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG376 ফ্লাইট। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের খোঁজ খবর নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইমিগ্রেশন শেষে যাত্রীরা উঠে যান বিমানে। এ সময় ফিতা কেটে ফ্লাইটটি উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, জাপানে বসবাসরত প্রায় 45,000 বাংলাদেশি এবং বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী 300টির বেশি জাপানি প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় এই রুট পুনরায় চালু করা হয়েছে। জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য এই ফ্লাইট বেশ ফলপ্রসূ হবে।
আমাদের লক্ষ্য শুধু একটি ফ্লাইট পরিচালনা নয়, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও লাভজনকভাবে সংযুক্ত করা। আজ আমরা শুধু একটি রুট পুনরায় চালু করছি না, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। প্রতিমন্ত্রী জানান বহর সম্প্রসারণে 14টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এছাড়াও পরিকল্পনা হয়েছে 10টি এয়ারবাস লিজ নেওয়ার। 2034 সালের মধ্যে বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। আমাদের যে ফ্লাইটগুলো আমরা কিনতে যাচ্ছি বোয়িং এবং এয়ারবাস থেকে যে ক্রয় করতে যাচ্ছি, সেগুলি 31 সন থেকে আরম্ভ করে 35 সন পর্যন্ত তারা এই ফ্লাইটগুলি ডেলিভারি করবে। ঢাকা নারিতা রুট লোকসানের কারণে বন্ধ হয়নি জানিয়ে মুনাফা পর্যালোচনা করেই চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে নিজেদের উপার্জিত অর্থ দেশে বা বিদেশে যে কোনো কারেন্সিতে লেনদেন করতে পারবেন প্রবাসীরা। আর্থিক লেনদেনে স্বস্তি আনতে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে থাকবে জমানো রেমিটেন্সের উপর মুনাফা। বিশেষজ্ঞরা বলছেন এমন সুবিধায় বাংলাদেশের লাখো অভিবাসী শ্রমিকের অর্থ পাঠানো, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং সঞ্চিত অর্থ সহজে ব্যবহার ও স্থানান্তরের অসহায়ত্বের সুযোগ নেওয়া দালাল বা হুন্ডির দৌরাত্ম্য কমবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। দেখেন অনেক প্রবাসী ভাই জেলে পড়ে আসে, কিন্তু তাদেরকে টাকা আনার জন্য অনেক বৈধ পথে টাকাটা আনতে হয়, কিন্তু তাদেরকে ছাড়াইতে হলে টিকিট কিনে টাকা দিতে হয়, কিন্তু টাকাটা আনবো কেমনি? উপার্জনের অর্থ শুধু দেশে পাঠাচ্ছেন। পরিবারের নিরাপত্তার কথা ভেবে যারা নিজের জন্য রাখেন কিয়দংশ, কিন্তু নিজের উপার্জিত অর্থই যে কোনো দুর্যোগ বা অস্থিতিশীল পরিস্থিতি অথবা সামান্য অসুস্থ হলেও কাজে লাগাতে পারছেন না। বলছি বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের উপার্জন ও দুঃসময়ে অসহায়ত্বের কথা। দেখা গেছে অনেক সময় আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা থাকলে আকামার ক্ষেত্রে টাকা দরকার হয়, তো ওই সময় হয়তো আমরা এখানে আশপাশে তারা বন্ধু বান্ধব আছে, তাদের কাছে চাইলেও টাকা পাই না। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করি, বাংলাদেশ থেকে টাকা এনে আগে আমাদেরকে একটি টাকা আনলেও আমাদের হুন্ডির মাধ্যমে অত্যাধিক লাভের মাধ্যমে দিয়ে আনতে হতো। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট বা রূপান্তরযোগ্য টাকা হিসাব চালুর নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের, যেখানে প্রবাসীরা বৈধভাবে দেশে পাঠানো রেমিটেন্সের উপর অর্জিত সুদ বা মুনাফা এবং অনুমোদিত অন্যান্য অর্থ জমা রাখতে পারবেন। প্রয়োজন হলে নির্ধারিত নিয়ম মেনে উপার্জিত অর্থ দেশে লেনদেন করা যাবে, আবার বিদেশেও নেওয়া যাবে। বিনিয়োগের স্বাধীনতা থাকছে দেশে বা বিদেশে। আগে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম যদি টাকা না আনতেন তাহলে হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো। কনভার্ট করার যে সুবিধাটা যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট হোল্ডার এর লোকাল যারা বেনিফিশিয়ারি আছেন, নমিনি আছেন বা তাদের যারা রিসিপিয়েন্ট আছেন, যাদের কাছে এই টাকাটি পৌঁছাতে চান, তারা কিন্তু সহজভাবে এইটার একটা বেনিফিট কিন্তু পেতে পারেন। বাংলাদেশ ব্যাংক বলছে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট আর্থিক নিরাপত্তা বাড়াবে প্রবাসীদের, একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করবে। 30-40 বছর যাবৎ পশ্চিমা বিশ্বে আছেন, শেষ জীবনটা আমি নিজের দেশে কাটাতে চাই। তখন নিজের দেশে ব্যাক করলে তার যাতে আর্নিংস একটা সোর্সও থেকে যায়, তার ইনভেস্টমেন্ট যেখানে এই দেশে হবে সেই ইনভেস্টমেন্টটা তাকে একটা বাড়তি কমফোর্ট দিবে। বাংলাদেশে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যাত্রা শুরু করলেও ভারতে নন রেসিডেন্ট অর্ডিনারি, পাকিস্তানে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, শ্রীলঙ্কায় নন রেসিডেন্ট রুপি অ্যাকাউন্ট, চীনে কনভার্টেবল আরএমবি অ্যাকাউন্ট ও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতে মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অনেক আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় শুরু হবে উৎপাদন, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনা রাষ্ট্রদূত বলেন অর্থনৈতিক অঞ্চলটি দুই দেশের শক্তিশালী বন্ধুত্বকে এবং বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪,১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,৭২২ কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ থেকে আসবে ২,৪৬৭ কোটি টাকা। ১৮ মাসের মধ্যে প্রথম কোনো কারখানা এখানে উৎপাদনে যাবে বলে আশা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China as not finished goods but as raw materials, as fabric, as accessories. ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে, 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আগামী 2034-এর যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবেন। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Investors, let me be clear, Bangladesh is open for business under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA. We are cutting through red tape and building a streamlined, business-friendly environment. চীনা রাষ্ট্রদূত বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। এখানকার পণ্য বিশ্ববাজারে যেমন যাবে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরেও কাঁচামাল যোগাবে। The Chinese contractor will ensure the highest standard of construction quality, workplace safety and project management to deliver the zone on schedule. At the same time, great efforts will be made to attract high-quality enterprises from around the world. এই প্রকল্প 2031 সালের 31শে ডিসেম্বরের মধ্যে শেষ হবে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সম্মান বাঁচানোর মিশন, নাহিদ রানাবিহীন দলের ভরসা আক্রমণাত্মক ক্রিকেট। উইকেট বিবেচনায় দলে ফিরেছেন সৌম্য, জানালেন প্রধান নির্বাচক। $25 লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনি ভাড়া করে রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ ব্যাপারীকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করে সব তথ্য জানিয়েছে পুলিশ। ময়লার টেন্ডার ও ডিশ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় বলেও জানায় পুলিশ। 24 জুলাই রাত 11:30 মিরপুরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে আড্ডা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ ব্যাপারী সহ কয়েকজন। হঠাৎ 3 জন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ইউসুফ ব্যাপারী ও সবজি বিক্রেতা নালান সর্দার গুলিবিদ্ধ হন। ছিটকে আসা গুলিতে আহত হন পথচারী মনির হোসেনও। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান যুবদল কর্মী ইউসুফ ব্যাপারী। হামলার পর অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকিদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করে ঢাকা মহানগর পুলিশ। ময়লার টেন্ডার ও ডিশ বাণিজ্য নিয়ে বিরোধের কারণে হত্যাকাণ্ড বলেও ধারণা ডিএমপির। সিএনজি হাফিজ এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা। হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। পুলিশ জানায় হত্যাকাণ্ডে 25 লাখ টাকা দিয়ে পেশাদার খুনিও ভাড়া করে সিএনজি হাফিজ। প্রাথমিকভাবে জানা গেছে যে 25 লাখ টাকায় চুক্তি হয়েছে। যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল, 2 জনের রাজনৈতিক পরিচয় আছে। রাজনৈতিক ব্র্যান্ডিং এ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। পুলিশ জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনে তদন্ত এখনো চলমান রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। পেশায় সাপুড়ে বেদেপল্লীতে থেকে বনে যান তান্ত্রিক। ফেসবুক পেজ খুলে স্বামীর পরকীয়া দূর করা সহ নানা প্রলোভন দেখিয়ে টার্গেট করেন নারীদের। এরপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। কুমিল্লা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর অভিনব এই প্রতারণার সামনে আনে পিবিআই।
ফেসবুকে প্রায়শই দেখা মেলে চটকদার প্রলোভনে নানা সমস্যা সমাধানের আশ্বাস দেয়া ত্রান্তিক কবিরাজদের। হোয়াটসঅ্যাপে ও ইমো নাম্বারে পরে তারা করেন যোগাযোগ। ভুক্তভোগী নারীদের আস্থা অর্জনে ভিডিও কলে বালতিতে নিজের মুখ ঢুকিয়ে জিনের মতো কণ্ঠ করেন। এরপর মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিয়ে সমস্যা সমাধানে নাটক সাজান। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও মিষ্টি কিনে হাতে রাখতে বলেন। এতে বিষক্রিয়ায় হাত পুড়ে গেলে আবারও টাকা নিয়ে জিনের মাধ্যমে সেই ক্ষত সারানোর নামে যোগাযোগ বন্ধ করে দেন। স্বামীর পরকীয়া প্রেম থেকে রক্ষা পেতে 21,000 টাকা ও হাত পুড়িয়ে প্রতারণার শিকার হন রাজধানীর এক নারী। প্রতারণার অভিযোগ তুলে খিলক্ষেত থানায় মামলার পর নজরে আসে পুলিশের। সেই মামলা তদন্তে পিবিআই কুমিল্লার চান্দিনার হারিখোলা বেদেপল্লীতে অভিযানে যায়। ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করে গ্রেফতার করা হয় 2 আসামিকে। তাদের তথ্যে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে 1,500 টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও 3500 টাকা তিনি নেন এবং এই যে অ্যাকাউন্টগুলো যেগুলো ব্যবহার করে এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট। শাহপুরে ওহিদ মিয়া ইউটিউবে ভিডিও দেখে ত্রান্তিক সেজে এসব কাজ করেন। মাহে আলম তার সহযোগী আর হাসান আলী ফেসবুক আইডি পরিচালনা করেন। এসব চক্রের প্রতারণার শিকার হন। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় পিবিআই। লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। পিবিআই বলছে এরা শুধু বাংলাদেশে নয়, ভারতে গিয়েও সে দেশের সিম ব্যবহার করে একই প্রতারণা করছে। নারীদের প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা হুন্ডির মাধ্যমে দেশে এনেছে। বিকাশের যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে ভুয়া এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা। তারা বেদে সম্প্রদায়ের লোক। এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে। কুমিল্লার বেদেপল্লীতে এ ধরনের আরও চক্র সক্রিয়, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই। 4টা আছে, আমরা সেগুলোও করছি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে পায়রা সমুদ্র বন্দর। প্রায় 6,000 একর শিল্পায়ন উপযোগী অধিগ্রহণকৃত জমি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে দক্ষিণাঞ্চলে হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র। দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে 2016 সালে যাত্রা শুরু করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। তবে দীর্ঘদিন ড্রেজিং জটিলতা, নাব্য সংকট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্ভাবনার চেয়ে বেশি তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য বিশাল পরিসরের জমি সব মিলিয়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে পায়রা সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি অধিগ্রহণ করা জমি রয়েছে এখানে, যা ভবিষ্যৎ শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বন্দরটি নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 6,000 একর জমি। বিশেষজ্ঞরা বলছেন বিশাল এই জায়গার কার্যকর ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ইতিমধ্যে চায়না, কোরিয়া, জাপান এই বন্দরের জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগের জন্য। আরও বেশি বেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আমাদের বিশেষ করে চাহিদা সম্পন্ন দেশের এবং বিদেশের চাহিদা অনুযায়ী শিল্পায়ন তৈরি করতে হবে। বহির্বিশ্বের সাথে হাই কোয়ালিটি প্রোডাকশন দিয়ে, মেটেরিয়ালসটা প্রোডাকশন দিয়ে আমরা এই পায়রা বন্দর থেকে আমরা রপ্তানি করে আমাদের রেভিনিউ, আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী, এইটা পায়রা বন্দর থেকেই সম্ভব। বন্দর কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক নৌসংযোগ, আধুনিক মাস্টার প্ল্যান এবং বিনিয়োগের উপযোগী প্রস্তুত জমির কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে চীন, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে। ইনভেস্টররাই আমাদেরকে নক দিচ্ছেন। তারা যখন জানেন যে এখানে পায়রা একটা বন্দর হচ্ছে এবং তারা জানে যে আমাদের পায়রা বন্দরে 6,000 একর জায়গা আছে, আমরা এখন ওনাদেরকে বলবো যে আপনারা আসেন, এই যে আমি প্লট এরিয়া দিয়ে দিলাম, আপনারা এখানে কাজ শুরু করে দেন। এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও পায়রা সমুদ্র বন্দরে এ পর্যন্ত 7,000-এর বেশি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়।
বন্দর কর্তৃপক্ষের আশা আন্ধারমানিক নদীর উপর নির্মাণাধীন 6 লেনের সেতুর কাজ শেষ হলে আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। তখন শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হবে দক্ষিণাঞ্চলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ। ভারতে জেনজি আন্দোলন নতুন মোড় নিয়েছে। এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে বিজেপির সমর্থকরা। সমর্থন দিয়েছে ককরোচ জনতা পার্টিও। সোমবার লোকসভায় উপস্থাপন করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর শাস্তির বিধান রাখা নতুন সংশোধনী বিল। এদিকে আশ্বাসের পরও বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধী শিবির। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী আন্দোলনের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। শিক্ষার্থীদের ওপর পুলিশি বল প্রয়োগের অভিযোগে সোমবার রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন। বিরোধীদের অভিযোগ, সরকারি আশ্বাসের পরও বিহার, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। একাধিক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কংগ্রেস, বিজেপি ও শিরোমণি আকালি দল আম আদমি পার্টির এই মন্ত্রীর পদত্যাগ দাবি করছে। ককরোচ জনতা পার্টি বলছে, দলমত নির্বিশেষে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থ সব শিক্ষামন্ত্রীকে জবাবদিহি করতে হবে। আন্দোলনের মুখে সরকার লোকসভায় নতুন পরীক্ষা সংশোধনী বিল উত্থাপন করেছে। সরকারের দাবি, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা জালিয়াতি ও নকল চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতেই এই বিল। এমন পরিস্থিতিতে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার। প্রশ্নফাঁস বিরোধী সংসদ চলো কর্মসূচিতে পুলিশি বল প্রয়োগের অভিযোগের শুনানিতে আদালত বলেন, শুধু আন্দোলন বলে লাঠিচার্জ করা যাবে না। এদিন বিহারে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে আন্দোলন জোরালো হয়। তার জেরে পদত্যাগে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এ নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য, মুশফিক, জাকেরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে ডারউইনের কন্ডিশন বাংলাদেশের পক্ষে থাকবে বলেই মনে করেন তিনি। যে ধরনের সাইড ওদের মাটিতে, ওরা যতখানি স্ট্রং টিম, ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। নাহিদ রানার, মিচেল স্টার্ক, যারা সবসময় হাই পেসে বল করে থাকেন, টু এক্সট্রাঅর্ডিনারি বোলার, নট অনলি আস, আই থিঙ্ক ওয়ার্ল্ড ক্রিকেটে হি ইজ এক্সাইটেড বোলার। তাকে মিস করা ডেফিনেটলি, যে আমাদের জন্য তো খুব ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা সবাই আসলে আশা করে নাহিদ রানার বোলিং করে দেখা, বাট এটা আমাদের মানতে হবে নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ 41 জনের বিচার শুরু। অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামাত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। এবং পাম্পে কাটছে না গ্যাস সংকট, অনেক জায়গায় বন্ধ সরবরাহ। বাসা বাড়িতে পাল্টে গেছে খাওয়া দাওয়ার সূচি। আগামী সপ্তাহে সমাধানের আশা প্রতিমন্ত্রীর। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।